বইরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলী আপনি কোথায়? আজ ১১তম পর্ব। রাত ৯টা। মিসির আলী গরম চাদর গায়ে দিয়ে বারান্দায় বসেছেন। মাটির হাঁড়িতে তুষের আগুন করে তার পায়ের কাছে রাখা হয়েছে যাতে তিনি পা গরম করতে পারেন। ফ্লাক্সে চা দেওয়া হয়েছে। মিসির আলী পান খান না, তারপরেও পানের বাটায় পান দেওয়া হয়েছে। আয়না বসেছে তার সামনে। সে গায়ে চাদর দেয়নি। সম্ভবত তার তেমন শীত লাগে না। আয়না বলল, স্যার একটা পান বানিয়ে দেই, পান খান? মিসির আলি বললেন, দাও। আয়না পান বানাতে বানাতে বলল, আমার আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দেব, এতটুকু সাহায্য আপনাকে করব, কিন্তু নিজ থেকে কিছু বলবো না। ঢুকে যাও। এটা কি সত্যি? জি। মিসির আলি বললেন, এটা সত্যি হবার কোনো কারণ নেই। আয়না জিনিসটা কি? একখণ্ড গিলাস যেখানে পাড়া লাগানো হয়েছে যাতে আলো প্রতিফলিত হয়, সেখানে তুমি ঢুকতে পারো না। আয়না বলল, মার্থা মেয়েটা কিভাবে ঢুকতো? মিসির আলি বললেন, মার্থার ব্যাপারটা আমার ছাত্র পুরোপুরি জানে না, কাজেই তুমি জানো না। এর মধ্যে অনেক মিথ্যা আছে। আমেরিকা ডিউক ইউনিভার্সিটির প্যারাসাইকোলজির প্রফেসর ইরান সিম্পসন তাকে নিয়ে একটি বই লিখেছেন। বইটার নাম মার্থা ডিস্কিট। এই নামের সহজ বাংলা হচ্ছে মার্থা বিষয়ক ধাপ্পাবাজি। বইটা আমার কাছে আছে, তুমি পড়ে দেখতে পারো। আয়না বলল, মার্থা মিথ্যা করে বলছে সে আয়নার ভেতর থাকে। মিসির আলি বললেন, সে নিতান্তই বাচ্চা একটা মেয়ে। বাচ্চারা কল্পনার জগতে বাস করে। সে কল্পনা করেছে। স্যার, আমি বাচ্চা মেয়ে না। মিসির আলি বললেন, বড়রাও কল্পনা করে। সিজিওফ্রেনিক রোগীর শুধু যে কল্পনা করে তা না, তারা জগতেও বাস করে। এখন আমার দ্বিতীয় প্রশ্ন, মাঝে মাঝে তুমি দরজা বন্ধ করে ২-৩ দিন কাটিয়ে দাও, তখন কি করো? আয়না বলল, আমি কিছু করি না। আয়নার ভেতরে ঢুকে থাকি, ওই জগতে থাকি। ধরে নিলাম তুমি ওই জগতে থাকো, বের হয়ে আসো কেন? স্যার, আমি নিজের ইচ্ছায় আয়নায় ঢুকতে পারি না, বের হতেও পারি না। ঘটনাটা আপনা আপনি ঘটে। আপনি যদি নিজের ইচ্ছায় ঢুকতে পারতাম তাহলে কারো সামনে ঢুকতাম না, কাউকে ভয় দেখাতাম না। মিসির আলি সিগারেট ধরালেন। আয়না বলল, স্যার প্রশ্ন করুন। তুমি যে তরিকুল ইসলাম সাহেবের পালক মেয়ে, এটা তুমি নিশ্চিত জানো? জি জানি। তোমার আসল বাবা মায়ের বিষয়ে জানো না? জানি না। তারা এই পৃথিবীর মানুষ কি না আয়নার জগতের মানুষ? আয়না জগতের মানুষ হওয়ার সম্ভাবনা আছে। মিসির আলি বললেন, আয়না জগৎটা কেমন? আয়না বলল, কেমন বলতে পারবো না, তবে যখন আপনাদের সঙ্গে থাকি তখন আয়না জগতের কথা তেমন মনে থাকে না। সেই জগৎটা ছায়া ছায়া শক্তির জগৎ। মনে হয় সেখানে ক্ষুধা তৃষ্ণা নেই। সেখানে সবাই একা থাকে। একা থাকে? জি, একা থাকে। এটা মনে আছে। স্যার, একটা কাজ করুন। আপনি আমাকে হিপনোটিক সাজেশন দিয়ে আয়নার জগতে নিয়ে যেতে পারেন কিনা দেখুন। আপনি মনে মনে এ কথা ভাবছেন বলেই বললাম। মানুষের মনের কথা কি তুমি কি ধরতে পারতা? প্রথম যখন আয়না জগতে যাই এবং সেখান থেকে বের হয়ে আসি তখন পারি। আয়না জগতের সবাইকেই একা একা থাকে। এইভাবেই একজনের সঙ্গে অন্যজন যোগাযোগ করে। মানুষ একসঙ্গে থাকে বলেই এমন ক্ষমতার প্রয়োজন তাদের হয়নি। তাছাড়া এই জগৎ মোবাইল ফোনও আছে। মিসির আলি বললেন, হাড়ির ওপর পা রাখলেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীত বাড়ছে। পা ঠান্ডা হয়ে আসছে। আয়না বলল, বোতলে গরম পানি ভরা আছে। একটা বোতল এনে দেব, কোলে রাখবেন, দরকার নাই। স্যার, আরও কোনো প্রশ্ন করবেন? মিসির আলি বললেন, কোনো লাইনে প্রশ্ন করব ধরতে পারছি না। তোমাকে প্রশ্ন করার দুটি লাইন আছে। প্রথম লাইন, তুমি ডিলুসিশনের শিকার, অসুস্থ একটা মেয়ে যে নিজের জন্য ভ্রান্তির এক জগৎ তৈরি করেছে। সে তার ভ্রান্তির জগতে বাস করে। পৃথিবীর রিয়েলিটির সঙ্গে যে যুক্ত না, কিন্তু ডাক্স আছে, এ ধরনের জগৎ তৈরি করে, যেমন এলএসডি। আর দ্বিতীয় লাইন হচ্ছে, স্বীকার করে নেওয়া তুমি সত্যি সত্যি আয়না জগতের বাসিন্দা। সেখানেই থাকো, মাঝে মাঝে সেখান থেকে বের হয়ে আসো। আমার সমস্যা হচ্ছে, আমি কোনোটাই গ্রহণ করতে পারছি না। অন্ধকারে ঢিল ছোড়া আমার স্টাইল না। আমি লজিক ব্যবহার করি। লজিক পাশা খেলা না। লজিক অন্ধকার ঢিল ছুঁড়ে না। আমি আজ রাতটা চিন্তা করব, কাল আরও কিছু প্রশ্ন করব। আমার ছাত্রও তখন সঙ্গে থাকবে। হিপনোটাইজ করবেন না।
করব। তোমাকে এবং আমার ছাত্রকে একসঙ্গে করার চেষ্টা করব। স্যার, আজকের অধিবেশনের কি এখানেই সমাপ্তি? হ্যাঁ। আমি কি চলে যাব? চলে যাও। আপনি এখানেই থাকবেন? জি। শীতের মধ্যে বসে থাকতে ভালো লাগছে। তোমার বারান্দাটা সুন্দর। ঢাকায় যখন চলে যাব তখন বারান্দাটা মিস করব। আয়না বলল, স্যার, আরেকটা সিগারেট ধরান। সিগারেট শেষ না হওয়া পর্যন্ত আপনার সঙ্গে থাকি। আপনার গল্প শুনি। কি গল্প শুনবে? যে কোনো গল্প। রূপকথা? বলুন। আপনার রূপকথা সাধারণ রূপকথা হবে না। এর মধ্যে অনেক কিছু থাকবে। মিসির আলী বললেন, দি সলিউশনের জগৎ নিয়ে কথা বলি। মানবজাতির একটা অংশ সব সময়ই ডিলিসিয়েশনের জগতে বাস করে। এদের মধ্যে বিখ্যাত সায়েন্টিস্ট আছেন, সঙ্গীত তত্ত্ব আছেন, লেখক চিৎকার আছেন। কাজেই তুমি ভেবো না যে তুমি একা এবং অদ্বিতীয়। স্যার, আমি ভাবছি না। আবার একদল আছে যারা অন্যর ভেতর কঠিনভাবে ভ্রান্তি ঢুকিয়ে দেয়। এর সবচেয়ে বড় উদাহরণ হলো পারস্যের হাসান সাকবা। এই হাসান সাকবা পাহাড় ঘেরা এক সমতলে ভূমিতে গোপনে বেহেশত তৈরি করেছিল। সেই বেহেশতে অপূর্ব বাগান ছিল, দুধ, মধু এবং শরাবের নাহর ছিল। ১৬-১৭ বছরের অতি রূপবতী নগ্ন যুবতীরা ছিল। হাসান সাকবা তার কিছু নির্বাচিত শিষ্যদের এই বেহেশতে প্রবেশের অনুমতি দিতেন। তবে বেহেশত ঢোকার আগে তাদের হিলোসিনোজেটিং ডাক হাশিশ অর্থাৎ ভাঙের শরবত খাওয়ানো হতো। শিষ্যরা পুরোপুরি এক ভ্রান্তির জগতে চলে যেত। হাসান সাকবা পরে এদের দিয়ে গোপন হত্যাকাণ্ড ঘটাতেন। হাসিসা থেকে আরবি হালাসিন, সেখান থেকে ইংরেজি শব্দ এসেছে অ্যাসেসিন অর্থাৎ গুপ্তঘাতক। এই দলটিকে ধ্বংস করার অনেক চেষ্টা করা হয়, কেউ করতে পারেনি। অনেক পরে মোগল নেতা হালাকু খান তাদের পুরোপুরি ধ্বংস করেছিলেন। গল্প শেষ করে মিসির আলী হাসলেন। আয়না বিস্মিত হলেন। স্যার, হাসছেন কেন? মিসির আলী বললেন, তোমার ভ্রান্তির জগৎ থেকে ফিরিয়ে আনার জন্য এক হালাকু খাওয়া দরকার। আমি হালাকু খাই না। আমি বৃদ্ধ মিসির আলী। তরিকুল ইসলামের ঘুম ভাঙে ফজরের ওয়াক্তে। তিনি হিমশীতল ঠান্ডা পানিতে গোসল করে নামাজ আদায় করেন। এরপর তার অনেকক্ষণ কিছুই করা থাকে না। বাড়ির সবাই ঘুমে। তাদের ঘুম এত সহজে ভাঙে না। তরিকুল ইসলাম ঝাড়ু হাতে নেন, উঠান ঝাড় দেওয়া শুরু করেন। এতে দুটো কাজ হয়, উঠান হয় ঝকঝকে পরিষ্কার এবং তার শীত কমে, কিন্তু এক্সারসাইজও হয়। এই বয়সে এক্সারসাইজ করে শরীর ঠিক রাখা অত্যন্ত জরুরি। একটা বিষয় চিন্তা করে তরিকুল ইসলাম বেশ মজা পান। বিষয়টা হচ্ছে, বাড়ির কেউ উঠান বাদ দেওয়ার ব্যাপারটা জানে না। তারা ধরেই নিয়েছে ঘুম থেকে উঠে দেখবে চারিদিক ঝকঝক করছে, কারো মনে কোনো প্রশ্ন নেই। তরিকুল ইসলাম উঠান ঝাঁটি দিচ্ছেন, অর্ধেকের মতো ঝাড় দেওয়া হয়েছে। হঠাৎ পেছন থেকে এসে কে যেন তার হাত জাপটে ধরল এবং ঝাড়ু ছুঁড়ে ফেলে দিল। তিনি চমকে পেছনে ফিরে আনন্দ অভিভূত হয়ে গেলেন। জামাই ফারুক এসেছে। তরিকুল ইসলাম বললেন, বাবা কেমন আছো? ফারুক কদমবুসি করতে করতে বলল, আপনি ঝাড় দিচ্ছেন কেন? বাড়িতে মানুষ নাই? তরিকুল ইসলাম বললেন, ঝাড়ু দেওয়া মানে একই সঙ্গে হাতের, পায়ের এবং কোমরের এক্সারসাইজ। এই জন্য ঝাড়ু দেই। ফারুক বলল, এক্সারসাইজের জন্য ঝাড়ু দিতে হবে না, আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন। বাবা, এখন বলুন আপনার স্যারের অবস্থা কি? উনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছেন শুনে কি ভয় পেয়েছিলেন? তোমার স্যার ভালো আছেন, ডাক্তার দেখে বলছে কোনো ভয় নাই। ওনারা সুস্থ কামনা করে মসজিদে একটা মিলাদ দিয়েছি। কবিরাজ রোহনী বাবু এসেছিলেন, তিনি জীবন ঘাস বানিয়ে দিয়েছেন। সকাল বিকেল 1 চামচ করে খেলে ঘোড়ার মতো তেজি শরীর হবে। স্যার কি ঘুমাচ্ছেন? সবাই ঘুমাচ্ছে, কখন যে উঠবে আল্লাহ পাক জানে। দাঁড়াও, ডেকে তুলি। কে চা বানাবে? আমি বানাবো। আপনার জন্য ইলিশ মিষ্টি নিয়ে এসেছি। ইলিশ মিষ্টিটা কি? সন্দেশ, ইলিশের পেটির মতো করে বানানো। তরিকুল ইসলাম আগ্রহের সঙ্গে বললেন, বের করো, একটা খেয়ে দেখি। ভালো মিষ্টি দেশ থেকে উঠে যাচ্ছে। নাটোরের কাঁচাগোল্লা এখন চিনি ছাড়া কিছুই না। ম্যাট্রিক পরীক্ষার আগের দিন নাটোরের কাঁচাগোল্লা খেয়েছিলাম। সেই স্বাদ এখনো মুখে লেগে আছে, হাতে লেগে আছে মিষ্টির গন্ধ। তোমার এই জামানার ছেলেপেলে আসল মিষ্টির স্বাদ কিছুই জানলো না। আফসোস, বিরাট আফসোস। উঠানে বেতের মোড়ায় শ্বশুর জামাই চা খাচ্ছেন। তরিকুল ইসলাম আনন্দে অভিভূত। জামাইকে তিনি অত্যন্ত পছন্দ করেন।
তরিকুল ইসলাম বললেন, দুপুরে মাছ কি খেতে চাও বলো? ফারুক বলল, বিলের ফ্রেশ ছোট মাছ খাবো, 5 মিশালি গুড়া মাছ জোগাড় করবো, কোনো সমস্যা নাই। কালী বোয়াল কি পাওয়া যাবে বাবা? এই তো বিপদে ফেললে, এইসব জিনিস কি আর দেশে আছে? দেখি চেষ্টা করে। খলিশা মাছ আরেক ঝামেলায় ফেলেছে। খলিশা তো পায় এক্সটিংক্ট মাছ। এখনই বের হচ্ছি, সকাল সকাল না গেলে পাওয়া যাবে না। ফারুক বলল, বাবা আপনার জন্য একটা চাদর এনেছিলাম, বের করে দেই? চাদরটা গায়ে দেন। দেবো? দাও।